এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 94 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 94 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে যোগ করি 7-এর 3 যোগ 7-এর 2। বন্ধুরা, এই দুটি ভগ্নাংশকে আমাদেরকে কিন্তু যোগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো, এটিকে যোগ করার আগে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের দুটি উদাহরণের মাধ্যমে কিন্তু এই ভগ্নাংশ দুটিকে বোঝানো হয়েছে। আমরা প্রথম চিত্রটি যদি লক্ষ্য করি, এখানে মোট কতটি ঘর রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7। এখন এই 7টি ঘরের মধ্যে কয়টি ঘরকে রং করা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 1 2 3টি ঘরকে কিন্তু রং করা হয়েছে। তাহলে এই 3টি ঘরকে আমরা কি বলতে পারি, বা তোমাদেরকে যদি বলা হয় যে মোট কতটি ঘরকে এখানে রং করা হয়েছে, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে 7টি ঘরের 3টি ঘরকে রং করা হয়েছে, বা 7-এর 3 অংশকে কিন্তু রং করা হয়েছে, তাই না? দেখো, এইখানে আমরা কিন্তু সেই 7-এর 3কেই দেখতে পাচ্ছি। এরপরে দেখো, আমরা যদি এবারে নিচের যে চিত্রটি রয়েছে এটিকে লক্ষ্য করি, এখানে মোট কতটি ঘর রয়েছে? 1 2 3 4 5 6 7টি ঘর কিন্তু এখানেও রয়েছে। এখন এখানে 7টি ঘরের মধ্যে বা 7 ভাগের কয় ভাগকে রং করা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি 1 ভাগ 2 ভাগ। তাহলে এইখানে যে 7-এর 2 ভাগকে রং করা হয়েছে এটিকে আমরা কিভাবে বলতে পারি? আমরা কিন্তু এটিকে বলতে পারি 7-এর 2 বা 7 ভাগের 2 ভাগ, তাই না? দেখো, এখানে কিন্তু আমাদের সেই 7 ভাগের 2 ভাগকে দেখানো হয়েছে। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বা তোমাদেরকে যদি বলা হয় যে এখানে মোট কত অংশকে রং করা হয়েছে, বন্ধুরা এই বিষয়টি আরও সুন্দরভাবে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো, আমরা ধরে নিচ্ছি এটি একটি ফিতা এবং এটিকে মোট কতটি ভাগে ভাগ করা হয়েছে? 7টি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এখন আমরা ধরে নিচ্ছি যে রহিমকে এই ফিতাটির 7 ভাগের 3 ভাগ দেয়া হলো। দেখো, এই যে 3টি ভাগ রং করা রয়েছে, রহিমকে 7 ভাগের 3 ভাগ দেয়া হলো। এবং যদি আমরা এবারে বলি যে করিমকে, এই যে ফিতাটি দেখতে পাচ্ছি আমরা 7টি ভাগে ভাগ করা রয়েছে, এই ফিতাটির 7 ভাগের 2 ভাগ হচ্ছে করিমকে দেয়া হলো। হ্যাঁ, একটি ফিতার 7 ভাগের 3 ভাগ হচ্ছে রহিমকে দেয়া হলো এবং 7 ভাগের 2 ভাগ করিমকে দেয়া হলো। এখন তোমাদেরকে যদি বলা হয় যে রহিম এবং করিম তারা দুজনে মিলে মোট কত ভাগ পেল, তখন তোমরা কি করবে? তোমরা নিশ্চয়ই এই রহিমের যে 3 ভাগ এবং করিমের যে 2 ভাগ, এই 3 এবং 2 ভাগকে কিন্তু তোমরা যোগ করে দিবে, তাই না? তাহলে আমরা কি জানি, 3 এবং 2 মিলে হয়ে যায় কত? 5 ভাগ। তার মানে দুজনে মিলে মোট কত ভাগ পেল? দুজনে মিলে কিন্তু মোট পেল 7-এর 5 ভাগ বা 7 ভাগের 5 ভাগ, তাই না? তাহলে দেখো, এবারে যদি আমরা এই দুটি ভগ্নাংশকে যোগ করি তাহলে কি আমাদের 7-এর 5 ভাগ হয় কি না সেটি একটু আমরা এবারে বোঝার চেষ্টা করি। দেখো, আমরা এবারে এই দুটি ভগ্নাংশকে যদি লিখে ফেলি, বন্ধুরা, আমরা কিন্তু বইতে যে দুটি ভগ্নাংশ দেওয়া ছিল আমরা সেই দুটি ভগ্নাংশকে এখানে লিখে নিয়েছি। এখন আমরা যদি এই দুটিকে যোগ করি, বন্ধুরা, এর আগে আমরা একটু দেখি, আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় হর এবং উপরে যে থাকে তাকে বলা হয় লব, তাই না? এটি তো আমাদের আগে থেকেই জানা রয়েছে। নিচে যে থাকে তাকে বলা হয় হর এবং উপরে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় লব। এখন ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, দেখো, আমরা সামনে একটি সমান সমান দিলাম, এবারে এইখানে কিন্তু আমরা উত্তর লিখে দেব। আমাদের সবসময় মাথায় রাখতে হবে বা দেখতে হবে যে এই যে দুটি ভগ্নাংশ রয়েছে এই দুটি ভগ্নাংশের হর কি একই রকম রয়েছে কিনা, মানে এখানের যে হর রয়েছে এবং এখানের যে হর রয়েছে এই দুটি কি একই সংখ্যা দেওয়া রয়েছে কিনা। যেমন দেখো, আমরা এখানে কিন্তু হর দেখতে পাচ্ছি 7 এবং এখানেও দেখতে পাচ্ছি 7, তার মানে কি দুটি হর একই। যখন দুটি ভগ্নাংশের হর একই থাকবে তখন আমাদের উত্তরে গিয়েও কিন্তু হর সেই একই সংখ্যাটি হবে। দেখো, খুবই সহজ একটি বিষয়। যেমন আমরা কিন্তু এখানে দুটি ভগ্নাংশের হর কিন্তু একই দেখতে পাচ্ছি, তাই না? এখানেও 7, এখানেও 7, তার মানে আমাদের উত্তরে গিয়েও হবে 7। দেখো, আমাদের কিন্তু উত্তরে নিচের যে সংখ্যাটি সেটি বের করা হয়ে গেল। এখন উপরের যে সংখ্যাটি হবে সেটিকে আমরা কিভাবে করে বের করব? আমরা দেখব উপরে যে দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যাকে আমরা
যোগ করে দেব। মাঝখানে যেহেতু আমাদের যোগ চিহ্ন রয়েছে আমরা কি করব, যোগ করে দেব। তার মানে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি 3 এবং এখানে রয়েছে 2, অর্থাৎ 3-এর সাথে 2-কে যোগ করলে হয়ে যায় 5, তাই না? অর্থাৎ 3 এবং 2 মিলে হয়ে যায় 5। আমরা উপরে লিখে দেব 5। তাহলে এখানে আমরা পাচ্ছি 7-এর 5। এখন দেখো বন্ধুরা, প্রতিটি ভগ্নাংশের উত্তর যখন আমরা বের করব তখন এইখানে আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকেও ভাগ করা যাবে এবং নিচের সংখ্যাকেও ভাগ করা যাবে। যেমন এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন আমরা ধরে নিচ্ছি এখানে যেমন হয়েছে 7-এর 5, আমাদের আরেকটি ভগ্নাংশে ধরো আমরা যোগফল বের করেছি, সেখানে আমাদের যোগফল দাঁড়িয়েছে, আমরা ধরে নিচ্ছি যে নিচে হয়েছে আমাদের 8 এবং উপরে হয়েছে 6। এখন আমরা দেখব যে এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দিয়ে এই 6কেও ভাগ করা যাবে আবার 8কেও ভাগ করা যাবে। তার মানে একই সংখ্যা দিয়েই কিন্তু এই দুটিকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 2। অর্থাৎ এই 2 দিয়ে কিন্তু 6কেও ভাগ করা যাবে আবার 8কেও ভাগ করা যাবে, তাই না? তাহলে 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কত পাই আমরা? আমরা যদি 2-এর ঘরে নামতে পড়ি, দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তার মানে 2 দিয়ে আমরা 6কে ভাগ করলে কত পাই? আমরা 6কে ভাগ করলে পাই 3, যার কারণে এখানে 6কে কেটে দিয়ে আমরা এখানে লিখে দেব 3। আবার এই নিচে যে 8 রয়েছে, 8কেও কিন্তু আমাদের 2 দ্বারাই ভাগ করতে হবে। তার মানে হচ্ছে উপরের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করব, নিচের সংখ্যাকেও কিন্তু ঠিক একই সংখ্যা দ্বারাই ভাগ করব। ঠিক আছে? তাহলে এবারে 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? আমরা যদি 2-এর ঘরে নামতে পড়ি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাই না বন্ধুরা? তার মানে 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল দাঁড়ায় কত? আমরা জানি 4 দুগুণ 8। তার মানে আমাদের এখানে কিন্তু উত্তর দাঁড়ায় 4, তাই না? এখন দেখো আমরা কিন্তু উপরে পাচ্ছি 3 এবং নিচে পাচ্ছি 4। এখন আমরা দেখব যে এই যে দুটি সংখ্যা পেয়েছি, এই দুটিকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না। ঠিক আছে? তো আমরা যদি দেখি যে আরও একটি সংখ্যা দিয়ে এই দুটিকেই ভাগ করা যায়, তাহলে কিন্তু আমরা সেই সংখ্যা দিয়েই এই দুটিকে ভাগ করব। যতবার ভাগ করা যাবে ততবার কিন্তু আমরা ভাগ করব বা কাটাকাটি করব। ঠিক আছে? এখন আমরা যেহেতু এখানে উপরে দেখতে পাচ্ছি 3 এবং নিচে দেখতে পাচ্ছি 4, তাহলে এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে এই দুটিকেই ভাগ করা যায়। তার মানে হচ্ছে আমরা এখন একটু সমান সমান দিয়ে লিখে দেব, উপরে হচ্ছে 3 এবং নিচে 4। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা ভগ্নাংশের উত্তর বের করব। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখানে যে 7-এর 5 পেয়েছি, এই 5 এবং 7 এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন কি কোনো সংখ্যা রয়েছে? এমন কিন্তু কোনো সংখ্যা নেই বন্ধুরা। এই জন্য আমরা কি করব? আমরা সরাসরি এই 7-এর 5 এটিকেই আমরা উত্তর হিসেবে ধরে নিব। তার মানে আমাদের উত্তর হচ্ছে 7-এর 5। বন্ধুরা, আমরা যদি বইয়ে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 7-এর 3 যোগ 7-এর 2 সমান সমান 7-এর 5। অর্থাৎ আমরা যে উত্তরটি পেয়েছি এখানে কিন্তু সেই উত্তরটি এখানে দেখো আমি কিন্তু আগেই তোমাদের জন্য লিখে রেখেছি। এরপরে আরেকটি বিষয় আমাদের বোঝার রয়েছে, সেটি হচ্ছে যে কোনো ভগ্নাংশের উত্তর যদি আমরা একই পাই, অর্থাৎ উপরে যে সংখ্যা পেয়েছি নিচেও যদি সেই একই সংখ্যাটাই পাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন আমরা ধরে নিচ্ছি যে আমরা একটি ভগ্নাংশের যোগফল বের করেছি বা দুটি ভগ্নাংশকে যোগ করেছি, আমাদের উত্তর হয়েছে নিচে হয়েছে আমাদের 9, উপরেও হয়েছে 9। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি করব? যখন দুটি ভগ্নাংশের একই উত্তর হবে তখন আমরা কি করব? আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকেও ভাগ করা যায় এবং নিচের সংখ্যাকেও ভাগ করা যায়, তাই না? তাহলে তোমরা দেখো তো যে 9 এবং 9 এই দুটি 9কেই এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা দুটি 9কেই ভাগ করা যায়? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 9। আমরা 9 দ্বারা কিন্তু 9কেও ভাগ করতে পারি, আবার 9 দ্বারা কিন্তু এই নিচের 9কেও ভাগ করতে পারি, তাই না? তাহলে 9 দ্বারা যদি উপরের 9কে ভাগ করি তাহলে আমরা কত পাই? আমরা জানি 9 দ্বারা 9কে ভাগ করলে পাই 1, কারণ 9 একে 9, তাই না? আবার 9 দ্বারা যদি এই 9কে ভাগ করি তাহলে আমরা কত পাই? আমরা জানি 9 একে 9, তার মানে আমরা 1 কিন্তু পাই, তাই না বন্ধুরা? তাহলে এখন আমরা এখানে উপরে পাচ্ছি কত? আমরা উপরে পাচ্ছি হচ্ছে 1 এবং নিচে পাচ্ছি আরও 1, তাই না? উপরেও 1 নিচেও 1। এখন এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে তোমরা কি বলতে পারো? বন্ধুরা,
আমাদের যে কোনো ভগ্নাংশের যদি নিচে 1 থাকে তাহলে সেই 1টাকে কিন্তু আমরা কখনোই লিখব না। ঠিক আছে, আমরা উত্তরে গিয়ে লিখব শুধুমাত্র 1। আমরা উত্তর লিখব কি শুধুমাত্র 1। হ্যাঁ, এই নিচের 1টাকে আমরা কেন লিখব না? কারণ যে কোনো পূর্ণ সংখ্যার যদি নিচে 1 থাকে তাহলে সেই 1কে লিখতে হয় না, কারণ আমরা যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটি 1 ধরে নিই। যেমন আমাদের যদি উত্তর হয় 7-এর 1, তাহলে আমরা কি করব? আমরা শুধুমাত্র উত্তর লিখব 7। কারণ এই 7 যখন আমরা লিখব তখন এর নিচে মনে মনে একটি 1 আমরা ধরে নেই। ঠিক আছে, আমরা ধরে নেই যে মনে মনে একটি 1 আমাদের রয়েছে। ঠিক আছে, যখন কোনো ভগ্নাংশের নিচে 1 থাকবে এই নিচের 1কে আমরা লিখব না, এটি তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এখানে 9-এর 9কে যখন আমরা ভাগ করলাম বা কাটাকাটি করলাম তখন আমরা উত্তর পেয়েছি কত? শুধুমাত্র কিন্তু 1 পেয়েছি। যেহেতু উপরে 1 রয়েছে এজন্য আমরা শুধুমাত্র 1 পেয়েছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে যোগ করি। বন্ধুরা আমরা কিন্তু এখানে অনেকগুলো ভগ্নাংশের যোগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো একদম শুরুতে যে যোগটি রয়েছে আমরা যদি এটিকে সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা আমরা যদি 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3-এর 1 যোগ 3-এর 2। তাহলে এই দুটি ভগ্নাংশকে আমরা কিভাবে করে যোগ করতে পারি? আমরা শুরুতে যে কাজটা করব, আমরা কিন্তু শুরুতে একটি দাগ দেব এরকম, তাই না? এখন আমরা দেখব যে এই দুটি ভগ্নাংশের হর একই সংখ্যা দেওয়া রয়েছে কিনা। দেখো এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3। যেহেতু একই সংখ্যার দেওয়া রয়েছে এজন্য কিন্তু আমরা উত্তরে গিয়েও হর লিখে দেব 3। আমরা এখানে লিখে দিলাম 3। এখন দেখো আমরা যদি এবারে লব দুটিকে লক্ষ্য করি, এখানে রয়েছে 1 এবং এখানে রয়েছে 2। তাহলে মাঝখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে আমরা কি করব? 1 এবং 2কে যোগ করে দেব। তাহলে 1 এবং 2 যোগ করলে হয়ে যায় 3। আমরা এখানে লিখে দেব 3। এখন দেখো বন্ধুরা আমরা কিন্তু উপরেও পাচ্ছি 3, নিচেও পাচ্ছি 3। তাহলে এখন আমরা দেখব যে এই দুটি সংখ্যাকে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকেই ভাগ করা যায়, তাই না? আমরা কিন্তু জানি 3 দ্বারা এই 3কেও ভাগ করা যাবে এবং এই 3কেও ভাগ করা যাবে, তাই না বন্ধুরা? কারণ 3 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি তাহলে কত পাবো? আমরা জানি 3 দ্বারা 3কে ভাগ করলে পাবো হচ্ছে 1, তাই না? আমরা এখানে লিখে দেব, এই 3কে কেটে লিখে দেব 1 এবং এই 3কেও যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এখানেও পাবো 1, তাই না? তাহলে আমরা উপরেও পাচ্ছি 1, নিচেও পাচ্ছি 1। আর আমরা জানি যে যদি কখনো কোনো সংখ্যার নিচে আমরা 1 পাই তাহলে কিন্তু সেই 1টাকে লিখতে হয় না, তাই না? শুধু আমরা উপরের সংখ্যাটিকে লিখব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে কিন্তু আমরা উত্তর পাচ্ছি শুধুমাত্র 1। এরপরে দেখো আমরা যদি এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4-এর 1 যোগ 4-এর 2। তাহলে আমরা প্রথমে একটি দাগ দিলাম, হ্যাঁ, বা ভাগ চিহ্ন দিলাম। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানের হর রয়েছে 4, এখানেও হর রয়েছে 4। যেহেতু একই সংখ্যা এই জন্য আমরা নিচে লিখে দেব 4, তাই না? এরপরে দেখো আমরা এখানে লব দেখতে পাচ্ছি 1 এবং এখানে দেখতে পাচ্ছি 2। তাহলে 1 এবং 2কে যোগ করলে হয়ে যায় 3। আমরা এখানে লিখে দেব 3। বন্ধুরা এখন 3 এবং 4কে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? আমরা কিন্তু জানি 3 এবং 4কে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে এই দুটিকেই ভাগ করা যায়। তার মানে এটিই হচ্ছে কি আমাদের উত্তর। এরপরে দেখো আমরা যদি 5-এ লক্ষ্য করি, আমি কিন্তু মাঝখান থেকে কিছু অঙ্ক বাদ দিয়ে এখানে তোমাদেরকে সমাধান করে দেখাবো। কারণ প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের একই নিয়মেই সমাধান করতে হবে। যেগুলো আমি এখানে না করে দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো 5 নম্বর আমাদেরকে বলা হয়েছে 7-এর 3 যোগ 7-এর 1। এখন আমরা কি করতে পারি? আমরা শুরুতে একটি এখানে দাগ দিব বা ভাগ চিহ্ন দিব। এখন দেখো আমরা যদি দেখি যে নিচে হর কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 7 এবং এখানেও হর রয়েছে 7। যেহেতু একই সংখ্যা দুটি, যার কারণে আমরা নিচে কিন্তু লিখে দিব 7 বা হর আমরা লিখে দিব 7। এরপরে আমরা যদি এবারে লব লক্ষ্য করি, দেখো লব দুটিকে, এখানে রয়েছে 3 এবং এখানে রয়েছে 1। তাহলে 3 এবং 1টা যোগ করলে হয়ে যায় 4, তাই না? আমরা এখানে লিখে দেব উপরে 4। তাহলে আমরা এবারে দেখব যে 4 এবং 7কে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 4 এবং 7কে ভাগ করা যাবে? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে 7 নম্বর যদি আমরা দেখি, এখানে আমরা কিন্তু হর দেখতে পাচ্ছি 6, এখানেও হর দেখতে পাচ্ছি 6।
তার মানে আমাদের উত্তরে হর হবে কত? 6 হবে। আমরা লিখে দিলাম 6। এখন আমরা এখানে লব দেখতে পাচ্ছি 5 এবং এখানে দেখতে পাচ্ছি 1। তাহলে 5 এবং 1কে যোগ করলে কত হয়? 5 এবং 1কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? আমরা এখানে লিখে দিলাম 6। বন্ধুরা এবারে দেখো আমরা উপরেও পাচ্ছি 6, নিচেও পাচ্ছি 6। তাহলে এবারে দেখো তো যে কোন সংখ্যা দ্বারা এই উপরের 6কেও ভাগ করা যাবে এবং নিচের 6কেও ভাগ করা যাবে। আমরা কিন্তু জানি 6 দ্বারা এই উপরের 6কেও ভাগ করা যাবে এবং নিচের 6কেও ভাগ করা যাবে, তাই না? তাহলে 6 দ্বারা যদি আমরা উপরের 6কে ভাগ করি, কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 6 একে 6, আমরা কিন্তু একবার ভাগ করতে পারবো। এবং নিচের 6কেও যদি আমরা 6 দ্বারাই ভাগ করি তাহলে কয়বার ভাগ করতে পারবো? আমরা কিন্তু একবার ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 6 একে 6, তাই না? অর্থাৎ আমরা উপরে পাচ্ছি কিন্তু 1 এবং নিচেও পাচ্ছি 1। আর আমরা জানি যে নিচে যদি 1 থাকে সেই 1টিকে কিন্তু না লিখলেও হয়, তাই না? তার মানে আমরা উপরে যে 1 দেখতে পাচ্ছি এই 1কে কিন্তু আমরা লিখে দেবো, অর্থাৎ আমাদের এখানের উত্তর হচ্ছে 1। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি এবারে 10 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9-এর 1 যোগ 9-এর 8। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করব? আমরা শুরুতে দেখব যে এখানে লব রয়েছে কত এবং এখানে হর রয়েছে কত এবং এখানের হর রয়েছে কত। আমরা দেখতে পাচ্ছি এখানে হর রয়েছে 9 এবং এখানে হর রয়েছে 9। যেহেতু দুটি একই সংখ্যা এজন্য আমরা উত্তরেও হর লিখে দিব 9। এরপরে দেখো আমরা এবার যদি লব দুটিকে লক্ষ্য করি, এখানে লব রয়েছে 1, এখানে রয়েছে 8। তাহলে 8 এবং 1কে যোগ করলে হয়ে যায়, আমরা জানি 8 এবং 1 মিলে হয়ে যায় 9। তাহলে আমরা কিন্তু উপরেও পাচ্ছি 9 এবং নিচেও পাচ্ছি 9। দেখো এখন এই দুটি সংখ্যাকে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? আমরা জানি এই 9কে এবং এই 9কে, দুটি 9কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, তাই না? বন্ধুরা আমাদের কিন্তু এখানে একটি বিষয় শেখার আছে, সেটি হচ্ছে উপরে এবং নিচে যদি একই রকম সংখ্যা থাকে তাহলে কিন্তু সব ক্ষেত্রে আমাদের উত্তর হয় 1। একদম দেখো 1 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু উপরে ছিল 3, নিচেও ছিল 3, আমাদের উত্তর হয়েছে 1। এখানে দেখো 7 নাম্বার আমরা দেখতে পাচ্ছি উপরে ছিল 6 এবং নিচে ছিল 6, আমাদের কাটাকাটির পরে উত্তর হয়েছে 1। এখন এই 10 নাম্বারেও আমরা উপরে পাচ্ছি 9, নিচে পাচ্ছি 9, তার মানে কিন্তু আমরা একই রকম সংখ্যা পাচ্ছি, তাই না? তাহলে আমাদের এটি কিন্তু অবশ্যই বোঝা হয়ে গেছে যে এর উত্তর কত হবে, তাই না বন্ধুরা? আমরা জানি এটির উত্তরও কিন্তু 1 হবে, তাই না? এখন কিভাবে করে 1 হবে? আমরা এই দুটি সংখ্যাকে কিন্তু 9 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তাহলে 9 দ্বারা এই 9কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 9 দ্বারা 9কে ভাগ করলে একবার ভাগ করা যায়। এবং এই নিচের 9কেও যদি আমরা 9 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? একবার ভাগ করা যাবে, তাই না? কারণ 9 একে 9। তাহলে আমরা উপরেও পাচ্ছি 1, নিচেও পাচ্ছি 1। আমরা জানি নিচের 1কে কখনো লিখতে হয় না, তাহলে আমরা কি করব? শুধুমাত্র উপরে যে 1 রয়েছে এই 1কে আমরা এখানে লিখে দেব, তাই না? তার মানে আমাদের উত্তর হচ্ছে শুধুমাত্র 1। আচ্ছা, নিচের 1কে কেন লিখতে হয় না? কারণ যে কোনো সংখ্যা যদি শুধুমাত্র একটি সংখ্যা থাকে বা পূর্ণ সংখ্যা থাকে, তখন তার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিই, ঠিক আছে? এজন্য এই নিচের 1টিকে না লিখলেও হয়। এখন দেখো যদি 12 নম্বরে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9-এর 4 যোগ 9-এর 3। তাহলে দেখো আমরা কি করব? শুরুতে আমরা দেখব যে হর আমরা কত লিখব। তাহলে হর আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 9 এবং এখানেও দেখতে পাচ্ছি 9। যেহেতু দুটি জায়গাতে একই সংখ্যক হর রয়েছে, তার মানে আমাদের উত্তরেও কিন্তু হর হবে 9, তাই না? তাহলে এখন আমাদের লব বের করার পালা। দেখো আমরা যদি লব লক্ষ্য করি, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 3। তাহলে 4 এবং 3কে যোগ করলে কত হয়? 4 এবং 3 মিলে হয়ে যায় 7। আমরা এখানে লিখে দিলাম 7। তাহলে আমরা উত্তর পাচ্ছি 9-এর 7। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 7 এবং 9কে ভাগ করা যাবে? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো এই অঙ্কগুলো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে বিষয়টি জানিয়ে দাও। বন্ধুরা এরপর যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে বলা হয়েছে একটি বাঁশের 7-এর 1 অংশ লাল ও 7-এর 3 অংশ সবুজ রং করেছি।
মোট কত অংশ রং করেছি। আমাদেরকে বলা হয়েছে আমরা একটি বাঁশের 7-এর 1 অংশকে লাল রং করেছি এবং 7-এর 3 অংশকে আমরা সবুজ রং করেছি। তাহলে মোট আমরা কত অংশকে রং করেছি এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, তাই না? আমরা কিন্তু এই যে 7-এর 1 অংশ এবং 7-এর 3 অংশ এই দুটিকে যোগ করে দিয়ে খুব সহজেই বের করতে পারি যে আমরা মোট কত অংশ রং করেছি, তাই না বন্ধুরা? দেখো এইখানে কিন্তু আমাদের একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে রং করেছি 7-এর 1 অংশ যোগ 7-এর 3 অংশ। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি, 7-এর 1 যোগ হচ্ছে এই যে 7-এর 3 রয়েছে, এখানে লিখলাম 7-এর 3। এখন এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো আমরা কি করব? আমরা প্রথমে দেখব যে হরগুলো কি কি রয়েছে, তাই না? যেহেতু এখানে হর রয়েছে 7 এবং এখানেও হর রয়েছে 7, তার মানে আমরা জানি যে একই সংখ্যক যদি হর থাকে তাহলে আমাদের উত্তরে কিন্তু হর সেই সংখ্যাটি হয়, তাই না? যেহেতু 7 রয়েছে আমরা এখানে লিখে দিব 7। এরপরে দেখো আমরা যদি এবারে লবগুলোকে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে 1, এখানে রয়েছে 3। তাহলে 1 এবং 3কে যোগ করলে হয়ে যায় 4, তাই না বন্ধুরা? আমরা এখানে লিখে দিব 4। তাহলে আমরা উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 7। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 4 এবং 7 এই দুটি অঙ্ককেই আমরা ভাগ করতে পারি? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? যার কারণে কিন্তু এটি আমাদের উত্তর। আমরা এইখানে দেখো সমান সমানের পরে কিন্তু আরও দুটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে উপরে লিখে দেবো হচ্ছে 4 এবং নিচে লিখে দেব 7, অর্থাৎ 7-এর 4 অংশ। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে রিয়া একটি দোকান থেকে 5-এর 1 মিটার এবং লিয়া 5-এর 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো মানে কিনলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? বন্ধুরা আমাদেরকে বলা হয়েছে যে রিয়া একটি দোকান থেকে কি করলো? 5-এর 1 মিটার একটি ফিতা কিনলো এবং লিয়া সে হচ্ছে 5-এর 3 মিটার একটি ফিতা কিনলো। এখন আমাদেরকে বলা হয়েছে যে রিয়া এবং লিয়া তারা দুজনে মিলে মোট কত মিটার ফিতা কিনলো? একজনে কিনলো এত মিটার এবং আরেকজনে কিনলো এত মিটার। তাহলে দুজনেরটা কিভাবে বের করতে পারি? এই যে রিয়া যতটুকু কিনেছিল এবং লিয়া যতটুকু কিনেছিল এই দুটি অঙ্ককে বা দুটি ভগ্নাংশকে কিন্তু আমরা যোগ করে দিতে পারি, তাই না? তাহলে কিন্তু আমরা খুব সহজেই পেতে পারি যে তারা একত্রে বা একসাথে কত মিটার ফিতা কিনেছিল, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে করে কথার অঙ্কের মাধ্যমে লিখতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি রিয়া, আমরা লিখতে পারি রিয়া ফিতা ক্রয় করলো রিয়া ফিতা ক্রয় করলো কতটুকু? আমরা দেখতে পাচ্ছি রিয়া ফিতা ক্রয় করলো হচ্ছে 5-এর 1 মিটার। তাহলে আমরা এখানে লিখে দিব 5-এর 1 মিটার। এবং আর কার কথা বলা হয়েছে? আর কিন্তু আমাদেরকে এখানে লিয়ার কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা নিচে লিখে দিব, রিয়ার নিচে লিখে দেব হচ্ছে লিয়া ফিতা ক্রয় করলো। লিয়া কতটুকু ক্রয় করলো? আমরা দেখতে পাচ্ছি 5-এর 3 অংশ কিন্তু ক্রয় করলো। তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে 5-এর 3 মিটার। যেহেতু মিটারের হিসাব আমাদের এখানে বইতে বলা হয়েছে আমরা লিখে দিলাম মিটার। এখন তারা দুজনে মিলে মোট কতটুকু ফিতা ক্রয় করলো? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা লিখতে পারি সুতরাং দুজনে মোট ক্রয় করলো, তাই না? দুজনে মোট ক্রয় করলো। এখন আমরা কি করব? রিয়া যে 5-এর 1 মিটার কিনেছিল এবং লিয়া সে যে 5-এর 3 মিটার কিনেছিল এই দুটিকে আমরা যোগ করে দিব। আমরা লিখব হচ্ছে 5-এর 1 যোগ 5-এর 3, তাই না? এখানে যেহেতু মিটার রয়েছে শেষে, আমরা শেষে গিয়ে লিখে দিব মিটার। এখন দেখো এই দুটিকে আমরা যোগ করব। আমরা কিন্তু চাইলে এক লাইনে যোগ করতে পারি। আগের অঙ্কগুলো যেরকম এক লাইনে কিন্তু আমরা সমাধান করেছি, আমরা এক লাইনেও করতে পারি এবং নিচেও চাইলে কিন্তু উত্তরটিকে লিখতে পারি। তাহলে আমরা যদি এবারে নিচে উত্তরটিকে লিখে, দেখো আমরা একটি সমান সমান চিহ্ন দিলাম
এখন যদি আমরা এই দুটিকে যোগ করি, আমরা প্রথমে দেখব যে হর এখানে কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হর রয়েছে 5 এবং এখানে হর রয়েছে 5। যেহেতু দুটি ভগ্নাংশের একই রকম হর রয়েছে, এই জন্য আমরা উত্তরেও কিন্তু সেই একই হরটাকেই লিখে দেবো। যেহেতু 5 রয়েছে, আমরা এখানে লিখে দেব 5। এরপর দেখো, এখন যদি আমরা দুটি লবকে দেখি, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 3, অর্থাৎ 1-এর সাথে 3কে যোগ করলে কত হয়ে যায়? হ্যাঁ, 1 এবং 3 মিলে হয়ে যায় 4, তাই না? আমরা এখানে উপরে লিখে দেব 4। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 5-এর 4 মিটার। তার মানে আমরা বুঝতে পারছি কি যে দুজনে মোট ক্রয় করলে হচ্ছে 5-এর 4 মিটার। দেখো, এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 4কেও ভাগ করা যাবে এবং 5কেও ভাগ করা যাবে? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 5-এর 4 মিটার। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে রাফি একটি কেকের 8-এর 5 অংশ খায় এবং নিধি 8-এর 2 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? দেখো, আমাদেরকে বলা হয়েছে যে রাফি একটি কেকের 8-এর 5 অংশ খায় এবং নিধি হচ্ছে 8-এর 2 অংশ খায়। তাহলে তারা দুজনে মিলে মোট কত অংশ খায়? তাহলে আমরা কি করতে পারি? এই দুটি ভগ্নাংশকে যোগ করে দিতে পারি, তাই না? যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব যে তারা একত্রে মোট কত অংশ খায়, বা দুজনে মিলে মোট কত অংশ তারা খায়। তাহলে আমরা 3 নাম্বার দিয়ে প্রথমে কি লিখতে পারি? আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি রাফি খায়, আমরা লিখতে পারি রাফি খায় কত অংশ বলা হয়েছে? আমাদেরকে কিন্তু বলা হয়েছে রাফি খায় হচ্ছে একটি কেকের 8-এর 5 অংশ। আমরা এখানে লিখে দেব 8-এর 5 অংশ। এবং নিচে আমরা কি লিখব? যেহেতু নিধির কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে নিচে লিখব এবং নিধি খায়। আমরা রাফির নিচে কিন্তু লিখব নিধি খায়। নিধি কত অংশ খায়? 8-এর 2 অংশ, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেব 8-এর 2 অংশ। এখন আমাদের বলা হয়েছে যে রাফি এবং নিধি তারা দুজনে একত্রে কত অংশ খায়, তাই না? তাহলে আমরা এবারে কি করতে পারি? এই যে রাফি যে অংশটুকু খায় এবং নিধি যে অংশটুকু খায়, এই দুটি অংশকে কিন্তু আমরা যোগ করে দিতে পারি, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখানে লিখব সুতরাং দুজনে মোট খায়। আমরা লিখতে পারি কি? দুজনে মোট খায়। এখন আমরা এই দুটি ভগ্নাংশকে যোগ করে দিব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 8-এর 5, এই জন্য আমরা প্রথমে লিখবো হচ্ছে 8-এর 5। এরপরে যোগ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 8-এর 2, লিখলাম 8-এর 2। এরপরে দেখো, শেষে যেহেতু অংশ রয়েছে, আমরা এখানে লিখে দিলাম অংশ। এখন দেখো, যদি আমরা এই দুটি ভগ্নাংশকে যোগ করি, আমরা নিচে একটি সমান সমান চিহ্ন দিলাম। আমরা শুরুতে দেখব হচ্ছে দুটি ভগ্নাংশের হর একই আছে কিনা, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে হর রয়েছে 8, এখানেও রয়েছে 8, তার মানে দুটি কিন্তু একই রয়েছে। এই জন্য আমরা কি করব? আমরা উত্তরেও কিন্তু হর লিখে দিব 8। এরপরে দেখো, আমরা যদি এবারে লব দুটিকে লক্ষ্য করি, এখানে রয়েছে 5 এবং এখানে লব রয়েছে 2। তাহলে 5 এবং 2কে আমরা এবারে কি করব? যোগ করে দেব। আমরা জানি 5 এবং 2কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? তাহলে আমরা উপরে লিখে দিলাম 7। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 7 এবং 8 এই দুটিকেই ভাগ করা যায়? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা ধরে নিচ্ছি কি যে 8-এর 7 এটি হচ্ছে আমাদের উত্তর। যেহেতু শেষে অংশ রয়েছে, আমরা লিখে দিব অংশ। তার মানে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে রাফি এবং নিধি তারা দুজনে মোট খায় হচ্ছে 8-এর 7 অংশ। অর্থাৎ আমরা উত্তর দিয়ে এবারে লিখে দিব হচ্ছে 8-এর 7 অংশ। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুব সহজে বুঝতে পেরেছো। আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, আমরা যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত।
রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? বন্ধুরা এখানে বলা হয়েছে যে রেজার বাড়ি বিদ্যালয় থেকে কত দূরে? 10-5 কিলোমিটার পশ্চিমে, এবং মিনার বাড়ি হচ্ছে 10-3 কিলোমিটার পূর্বে অবস্থিত। হ্যাঁ, তাহলে এখন বলা হয়েছে যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? বন্ধুরা এই প্রশ্নটি আমাদের কিন্তু একটু পড়ে খটকা মনে হচ্ছে, তাই না? আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না বন্ধুরা আমরা জানি যে যে কোনো কথার অঙ্কের ক্ষেত্রে যদি আমরা প্রশ্নটিকে খুব সুন্দরভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু উত্তর লিখতে আমাদের অসুবিধা হয়, তাই না? বা আমরা কিন্তু সঠিক উত্তর অনেক সময় বের করতে পারি না, যার কারণে আমাদের সর্বপ্রথম প্রশ্নটাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আরেকটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে বিদ্যালয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে বিদ্যালয়। হ্যাঁ, এটি হচ্ছে বিদ্যালয়। এখন এই হচ্ছে বিদ্যালয়। ঠিক আছে, এখন এই বিদ্যালয় থেকে আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে পূর্ব পাশ, এটি হচ্ছে পূর্ব পাশ, এবং এটি হচ্ছে পশ্চিম পাশ। হ্যাঁ, পশ্চিম। তাহলে আমরা কি দেখলাম? এটি হচ্ছে আমাদের বিদ্যালয়, এটি হচ্ছে পূর্ব দিক, এবং এটি হচ্ছে পশ্চিম দিক। এখন আমাদেরকে বলা হয়েছে যে রেজার বাড়ি বিদ্যালয় থেকে, অর্থাৎ এই বিদ্যালয় থেকে 10-5 কিলোমিটার পশ্চিমে, তাই না? তাহলে পশ্চিম কোথায়? এই যে এই বিদ্যালয় থেকে 10-5 কিলোমিটার পশ্চিমে। তাহলে আমরা কিন্তু রেজার বাড়িটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে বিদ্যালয় থেকে 10-5 কিলোমিটার পশ্চিমে, এবং বলা হয়েছে কি মিনার বাড়ি 10-3 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে মিনার বাড়ি কোথায়? মিনার বাড়ি হচ্ছে স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে 10 কত বলা হয়েছে? 10-3 কিলোমিটার পূর্বে, যেহেতু পূর্ব সাইড এইটি, তার মানে আমরা বুঝতে পারছি যে মিনার বাড়ি হচ্ছে স্কুল থেকে 10-3 কিলোমিটার পূর্বে অবস্থিত। দেখো, এখন আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি এই প্রশ্নটি, যে রেজার বাড়ি হচ্ছে স্কুল থেকে বা বিদ্যালয় থেকে 10-5 কিলোমিটার পশ্চিমে। হ্যাঁ, এটি কিন্তু পশ্চিম পাশ, এবং মিনার বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে 10-3 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন আমাদেরকে বলা হয়েছে যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? অর্থাৎ এটি কিন্তু আমাদের রেজার বাড়ি, এটি হচ্ছে কার বাড়ি? এটি হচ্ছে রেজার বাড়ি, তাই না? এবং এটি হচ্ছে কার বাড়ি? এটি হচ্ছে মিনার বাড়ি। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত কিলোমিটার বা দূরত্ব কতটুকু, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এই যে রেজার বাড়ি এবং এই যে মিনার বাড়ি, এই দুটিকে কিন্তু আমরা যোগ করতে পারি, তাই না? এই যে কিলোমিটারের হিসাবটা আমাদের দেওয়া রয়েছে 10-5 কিলোমিটার এবং 10-3 কিলোমিটার, এই দুটিকে কিন্তু আমরা যোগ করে খুব সহজেই বের করতে পারি যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কতটুকু। অর্থাৎ এইখান থেকে এই যে মিনার বাড়ি, এই মিনার বাড়ির দূরত্ব কতটুকু, অর্থাৎ এইখানে মোট কতটুকু রাস্তা রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা শুরুতে কি করব বন্ধুরা? আমরা 4 নাম্বার দিয়ে লিখব রেজার বাড়ি বিদ্যালয় থেকে কতটুকু দূরে? রেজার বাড়ি বিদ্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে বিদ্যালয় থেকে কতটুকু দূরে? 10-5 কিলোমিটার পশ্চিমে। তাহলে আমরা এখানে লিখে দেব 10-5 কিলোমিটার। আমার যেহেতু জায়গা এখানে কম রয়েছে, আমি কিলোমিটারকে সংক্ষেপে লিখে দিচ্ছি। হ্যাঁ, কিলোমিটার পশ্চিমে। দেখো, আমরা লিখেছি রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-5 কিলোমিটার পশ্চিমে, এবং আমাদের আর কার বাড়ির কথা বলা হয়েছে? মিনার বাড়ির কথা কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা নিচে লিখে দেব মিনার বাড়ি। আমরা লিখে দেব মিনার বাড়ি বিদ্যালয় থেকে কতটুকু পূর্বে রয়েছে? মিনার বাড়ি কিন্তু বিদ্যালয় থেকে 10-3 কিলোমিটার পূর্বে রয়েছে, তাই না? দেখো, এখানে কিন্তু বলা হয়েছে 10-3 কিলোমিটার পূর্বে। তাহলে আমরা এখানে লিখে দেব 10-3 কিলোমিটার পূর্বে, তাই না? এখন দেখো, তাদের দুজনের বাড়ির যে দূরত্বটা, এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু এই 10-5 কিলোমিটার এবং 10-3 কিলোমিটার, এই দুটিকে কিন্তু আমরা যোগ করে দিয়ে
আমরা খুব সহজেই বের করতে পারি যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কতটুকু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা নিচে লিখতে পারি সুতরাং রেজার বাড়ি থেকে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, যেহেতু আমাদেরকে দূরত্ব বের করতে বলা হয়েছে আমরা লিখলাম দূরত্ব। এখন আমরা কি করব, এই দুটি ভগ্নাংশকে আমরা যোগ করে দেব, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে 10-এর 5, প্রথমে যেহেতু 10-এর 5 রয়েছে আমরা লিখলাম 10-এর 5 যোগ 10-এর 3, হ্যাঁ 3 কিলোমিটার। যেহেতু কিলোমিটারের হিসাব আমাদের এখানে লেখা রয়েছে এজন্য আমরা লিখলাম কিলোমিটার। এখন দেখো যদি আমরা এই দুটিকে যোগ করি, আমরা একটু নিচে সমান সমান চিহ্ন দিলাম। এখন দেখো আমরা যদি প্রথমে হর দুটিকে লক্ষ্য করি, এখানে হর রয়েছে 10 এবং এখানেও হর রয়েছে 10। তাহলে তোমরা এবারে বুদ্ধি খাটিয়ে একটু বলে ফেলার চেষ্টা করো তো যে আমাদের উত্তরে হর কত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, যেহেতু এখানে দুটি ভগ্নাংশের হর একই রয়েছে এজন্য আমাদের উত্তরেও কিন্তু হর একই সংখ্যাই হবে, অর্থাৎ 10 হবে। তাহলে আমরা লিখে দিলাম 10। এবার আমরা যদি লব দুটিকে লক্ষ্য করি, এখানে রয়েছে 5 এবং এখানে রয়েছে 3, তাহলে 5 এবং 3কে যোগ করলে কত হয়ে যায়? আমরা জানি 5 এবং 3 মিলে হয়ে যায় 8। বন্ধুরা এখন দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি 10-এর 8। এখন আমরা দেখব যে এমন কি কোনো সংখ্যা আছে কিনা যে সংখ্যা দিয়ে 8কেও ভাগ করা যাবে এবং 10কেও ভাগ করা যাবে। দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2। অর্থাৎ এই 2 দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারি, আবার 2 দ্বারা আমরা 10কেও ভাগ করতে পারি। তাহলে যদি আমরা প্রথমে 8কে ভাগ করি তাহলে কত পাবো? 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 4 দুগুণ 8, তাই না? তাহলে আমরা কিন্তু 4 পাবো। দেখো কিভাবে 4 পাবো, আমরা যদি 2 এর ঘরে নামতে পড়ি আমরা 8 পর্যন্ত গিয়ে থামবো। দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। কয় দুগুণ 8 পেলাম? 4 দুগুণ কিন্তু আমরা 8 পেয়েছি, যার কারণে হচ্ছে কি করব, আমরা এখানে 8কে কেটে দিয়ে আমরা লিখে দেব হচ্ছে 4। এখন এই 2 দ্বারা কিন্তু আবার আমাদের 10কেও ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা আমরা 10কে কতবার ভাগ করতে পারি? আমরা জানি 5 দুগুণ 10, তাই না বন্ধুরা? অর্থাৎ 2 দ্বারা আমরা 10কে 5 বার ভাগ করতে পারি, তাই না? 5 দুগুণ 10। তাহলে আমরা এখানে লিখে দিলাম 5। এখন উপরে পাচ্ছি আমরা 4, নিচে পাচ্ছি আমরা 5। তাহলে এমন কি আর কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 4কেও ভাগ করা যাবে এবং 5কেও ভাগ করা যাবে? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে নিচে আরেকটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দিতে পারি 5-এর 4। এখন আমরা যে দুটি সংখ্যা পেয়েছি এটি কিন্তু আমাদের উত্তর, নিচে 5 এবং উপরে 4। আমরা লিখে দিলাম 5-এর 4 কিলোমিটার, অর্থাৎ এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 5-এর 4 কিলোমিটার, অর্থাৎ রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 5-এর 4 কিলোমিটার। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটিকে পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।